এবার প্রলয়ঙ্করী বন্যার কবলে দক্ষিণ ভারতের দুই রাজ্য, বাঁধ ভেঙে প্লাবিত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা, ২৭ জনের প্রাণহানি। জিম্মি মৃত্যুর ঘটনায় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে লাখো মানুষের বিক্ষোভ, ধর্মঘট কর্মসূচিতে বন্ধ অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। মস্কো সহ ১৫ অঞ্চলকে টার্গেট করে ১৫০ শতাধিক ড্রোন ও মিসাইল নিক্ষেপ ইউক্রেনের, কুরস্কে ৩০০ ইউক্রেনীয় সেনা হতাহত। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। গুজরাটের বন্যা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই এবার প্রলয়ঙ্করী দুর্যোগ দেখছে ভারতের দক্ষিণাঞ্চল। গেল ৫০ বছরের ইতিহাসে ভয়াবহ বন্যার কবলে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। টানা দুদিন ধরে চলা ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে বেশ কয়েকটি বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন। তীব্র গতিতে ঢুকছে নদীর পানি, এরই মধ্যে তলিয়েছে বিস্তীর্ণ রাস্তাঘাট, ডুবেছে বাড়িঘর। বিগত ৫০ বছরের ইতিহাসে এমন প্রলয়ঙ্করী বন্যা দেখেনি দক্ষিণ ভারতের দুই রাজ্য, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। কর্তৃপক্ষ বলছে, গেল দুদিন ধরে চলা ভারী বৃষ্টিতে বেড়েছে রাজ্য দুটির বিভিন্ন নদ নদীর পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ এবং তেলেঙ্গানার মুন্নেরি নদীর পানি। ভেঙেছে একাধিক বাঁধ, পানির তোরে ভেসেছে গ্রামের পর গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা তেলেঙ্গানার খাম্মাম আর অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া অঞ্চলের। পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয় অন্ধ্রপ্রদেশের প্রাকাসাম বাঁধ। প্রবাহিত হচ্ছে ১১ লাখ কিউসেক পানি, ফলে তলিয়ে যায় রাজ্যের দ্বিতীয় বড় শহর বিজয়বাড়া। একই চিত্র তেলেঙ্গানায়, পালাইর বাঁধ উপচে প্রবাহিত হয় পানি, ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন, শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করে কর্তৃপক্ষ। পানির তোরে রেল লাইনের অন্তত ৫ জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা এখন পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এটা করতে করতে একদিন পার হয়ে যাবে। এমন অবস্থায় দূরপাল্লার কিছু ট্রেনের শিডিউল বাতিল করেছি, কয়েকটি ডাইভার্টও করা হয়েছে। এদিকে বন্যার পানি বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ সহ অন্ধ্রপ্রদেশের কয়েকটি স্থানে। বন্ধ ঘোষণা করা হয়েছে হায়দ্রাবাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ২৪ ঘন্টা পেরোলেও কোনো কোনো স্থানে নেই বিদ্যুতের দেখা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন মুখ্যমন্ত্রী সিবি নাইডু। আমরা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। খাদ্য আর চিকিৎসা সহায়তার জন্য শতাধিক নৌযান প্রস্তুত। আমি নিজে সব ধরনের কার্যক্রম দেখাশোনা করছি। কমান্ড ও কন্ট্রোল সেন্টারও খোলা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। চলমান বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত ৮৫০ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর ক্ষতিগ্রস্ত দুই রাজ্যের কমপক্ষে ৩ লাখ বাসিন্দা, ঘর ছাড়া ২০,০০০-এর মতো নাগরিক। এর আগে গুজরাট, দিল্লি সহ ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্যে দেখা দেয় বন্যা। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় পোলিও টিকা কর্মসূচির জন্য নির্ধারিত ৮ ঘন্টা অস্ত্রবিরতির সময় পার হতে না হতেই ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। আবারও হামলা টার্গেট হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল। রোববার দেইর আল বালার আল জাইতুনে ব্যাপক আগ্রাসন চালানো হয়। সাফাত স্কুল ভবনে হামলায় কমপক্ষে ১১ জনের প্রাণ গেছে এবং কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ ওই স্কুলটিতেই ঠাঁই নিয়েছিল। অঞ্চলটিতে স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একটি গাড়িতে বোমা বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে। গাজায় প্রায় ১১ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে ৪০,৭০০-র বেশি ফিলিস্তিনির, আর আহত প্রায় ৯৪,০০০-এরও বেশি। পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। টানা ৬ দিনের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। জেনিন, নাবলুস সহ আশপাশের এলাকায় জোরালো অভিযান চলছে এবং লাগাতার হামলার কারণে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অনেকেই। অস্ত্রশস্ত্র নিয়ে অলিগলিতে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। শরণার্থী শিবিরগুলো টার্গেট করা হচ্ছে। বিমান হামলার পাশাপাশি এলোপাতাড়ি গুলি বর্ষণ চলছে। নিহতের পাশাপাশি হামলায় অনেকেই আহত হয়েছেন। জেনিনে এখনও বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন। কিছু কিছু জায়গায় আক্রমণের মুখে প্রতিরোধ করে তুলেছেন নির্যাতিতরা।
গাজায় 6 ইসরায়েলি জিম্মির মৃত্যুর জেরে বিক্ষোভ সহিংসতায় উত্তাল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবি এবং নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। সারা দেশে সাধারণ ধর্মঘট চলছে এবং অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের। শনিবার রাফার টানেল থেকে 6 জিম্মি ইসরায়েলের মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলিরা। রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ। প্রায় 11 মাস ধরেই গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে প্রতি সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসরায়েলিরা। তবে এবার আরও বৃহৎ পরিসরে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের ডাকে দেশজুড়ে চলছে ধর্মঘট। সাড়া দিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। বয়কট করা হয়েছে সকল অফিস, কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানও। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি দ্রুত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। প্রচণ্ড রাগ হচ্ছে। 6 জিম্মির হত্যাকাণ্ড ন্যাক্কারজনক ও বর্বর। এই ঘটনায় সারা দেশের মানুষ ক্ষোভ জানাচ্ছে। সবাই সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছে। এই সরকার আর চাই না, জিম্মিদের মুক্তি চাই। এই সরকার সন্ত্রাসী সরকার। নেতানিয়াহু স্বার্থপরের মতো নিজের সুবিধার জন্য হামাসের হাতে বন্দি জিম্মিদের মৃত্যু চেয়ে চেয়ে দেখছে। তিনি পুরোপুরি আত্মকেন্দ্রিক। রোববারের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে 5 লাখের বেশি ইসরায়েলি। মিছিলে বাধা দিলে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় অনেককে। বন্দি 6 জিম্মির মৃত্যুর পর অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক মহলেও চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর। নেতানিয়াহু সরকারকে ডেথ ক্যাবিনেট আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লুকজন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েলের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ছিল হামাস, কিন্তু তা বাস্তবায়িত হতে দেয়নি নেতানিয়াহু। এমন অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতা খালিল আল হায়া। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির আশায় তেল আবিবের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল হামাস, কিন্তু তাতে একের পর এক নতুন শর্তারোপ করতে থাকে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে হামাস নেতা বলেছেন, মধ্যস্থতায় ওয়াশিংটনের কমতি ছিল এবং দ্বিচারিতা করেছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতি চুক্তি চাইলেও ইসরায়েলিদের চাপ দেয়নি তারা। আগামী সপ্তাহেই হামাস ইসরায়েলের কাছে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করবে যুক্তরাষ্ট্র, আর তাতে কোনো পক্ষ অসম্মতি জানালে আর মধ্যস্থতা করবে না ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। শীর্ষ ওই কর্মকর্তার দাবি, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে আলোচনা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। তিনি আরও বললেন, দীর্ঘদিন ধরেই এভাবে মধ্যস্থতা করা চলে না, কোনো এক পক্ষকে অবশ্যই এগিয়ে আসতে হবে। যেমন আইডিস দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি। আবারও আমন্ত্রণ, যেমন আইডিস দেখছেন। আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলা চালালো ইউক্রেন। ছুড়েছে 1.5 শতাধিক ড্রোন। টার্গেট করা হয়েছে রাজধানী মস্কো সহ 15টি অঞ্চলকে। একাধিক বিদ্যুৎ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে, আর জবাব দিতে দেরি করেনি রাশিয়াও। বড় ধরনের মিসাইল হামলা টার্গেট হয়েছে রাজধানী কিয়েভ, খার্কিভ, সামি সহ আরও কয়েকটি অঞ্চল। রাশিয়ার কুরস্কেও 300 ইউক্রেনীয় সেনা হতাহত এবং 23টি সাজোয়া যান ধ্বংসের দাবি মস্কোর। রাশিয়ার বিভিন্ন টার্গেটে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বিস্ফোরণে আগুন ধরে যায় বিদ্যুৎ স্থাপনা ও একটি তেল শোধনাগারে। রাজধানী মস্কোতেই ছোড়া হয় 11টি ড্রোন। এছাড়াও কুরস্ক, ব্রায়ানস্ক, ভেরন ও বেলগরদ সহ 15টি রুশ অঞ্চলে হয়েছে হামলা। আবারও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে কোনকোভা বিদ্যুৎ কেন্দ্রের কাছে। অবশ্য ইউক্রেনের ছোড়া অন্তত 171টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার।
কিছুক্ষণের মধ্যেই হামলার জবাব দেয় মস্কো। ব্যাপক বোমাবর্ষণ করে খার্কিভে। আহত হয় কমপক্ষে ৪১ জন। ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে আগুন ধরে যায় একটি সুপারমার্কেটে। রাশিয়া আবারও খার্কিভে নৃশংস হামলা চালিয়েছে। তাদের টার্গেট ছিল বেসামরিক স্থাপনা, শপিং মল, খেলাধুলার জায়গা, আবাসিক স্থাপনা। আমাদের ড্রোন ও মিসাইল দিয়ে আমরা লড়াই চালিয়ে যেতে পারি, তবে তাতে যুদ্ধ বন্ধ হবে না। আমাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে হবে। আর এটা নির্ভর করছে প্রেসিডেন্ট বাইডেন, প্রেসিডেন্ট ম্যাক্রন, প্রধানমন্ত্রী স্টারমার, চ্যান্সেলর শোলস সহ অন্যদের উপর। গত সপ্তাহে ইউক্রেন জানিয়েছিল রাশিয়ার কুরস্কে ১,২৯৪ বর্গ কিলোমিটার এলাকা এখন তাদের দখলে। ৬০০ রুশ সেনা আটকের দাবিও করেছে তারা। তবে চলতি সপ্তাহে অঞ্চলটিতে তেমন অগ্রসর হতে পারেনি জেলেনস্কি বাহিনী, বরং প্রায় প্রতিদিনই দোনেৎস্কের নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে রাশিয়া। কৌশলগত গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক দখলের পথে বলে দাবি মস্কোর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে ১৭ আরোহীর মরদেহ। বাকি ৫ জনের সন্ধানে এখনও অভিযান চলছে। ভারী কুয়াশার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার একদিন পর রোববার সকালে কামচাটকার পাহাড়ি এলাকায় খুঁজে পাওয়া যায় MI-8 মডেলের হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ। বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। শনিবার আগ্নেয়গিরির কাছাকাছি এলাকা থেকে নিকোলায়েভকার উদ্দেশ্যে যাচ্ছিল সোভিয়েত আমলে তৈরি ওই ইউরোযানটি। হঠাৎ করে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় রাডার থেকে। সক্রিয় আগ্নেয়গিরির জন্য বিখ্যাত কামচাটকায় প্রায় সারা বছরই চরম ভাবাপন্ন আবহাওয়া থাকে। এর আগেও বেশ কয়েকবার বড় ধরনের বিমান দুর্ঘটনা হয়েছে ওই অঞ্চলটিতে। ৩ বছর আগেও একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। মারা গেল রাশিয়ার স্পাই তিমি হিসেবে আলোচিত হাভলদিমির। রোববার নরওয়ের সমুদ্র উপকূলে তিমিটির দেহ ভেসে ওঠে। তিমিটির মৃত্যুর খবরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ৫ বছর আগেই নরওয়েতে প্রথম দেখা মেলে বেলুগা প্রজাতির তিমিটির। শরীরের সাথে ছিল গোপ্রো ক্যামেরা, আর যেটির গায়ে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের ব্যক্তিগত যন্ত্র। সেখান থেকে ধারণা করা হয় হাভলদিমিরকে গুপ্তচর বৃত্তিতেই মস্কো ব্যবহার করে। এছাড়া ভ্লাদিমির পুতিনের সাথে মিলও রয়েছে তিমিটির নামের শেষ অংশে, যা উস্কে দেয় আলোচনা। বার্তা সংস্থা AFP জানায় হাভলদিমিরের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মাত্র ১৫ বছরের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিমির মরদেহটি নেক্রোস্কোপির জন্য সংরক্ষণ করেছে নরওয়ে কর্তৃপক্ষ, তবে এ বিষয়ে মস্কো প্রশাসন কোনো মন্তব্য করেনি। আবারও যাচ্ছি বিরতিতে। যমুনা আইডেস্কে এক্ষুনি ফিরছি। আবারও আমন্ত্রণ, যমুনা আইডেস দেখছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং রিপোর্টে বলা হয়েছে বৈরী আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয়েছে রইসির হেলিকপ্টার। মৃত্যুর প্রায় ৪ মাস পর রইসির মৃত্যু সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করল জেনারেল স্টাফ অফ আর্মড ফোর্সেসের সুপ্রিম বোর্ড। প্রতিবেদনে বলা হয় হত্যা চেষ্টার কোনো প্রমাণ পাওয়া যায়নি, উড়োযানে কোনো যান্ত্রিক ত্রুটিও ছিল না। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনার শিকার হয়েছিল সেটি। শোনো, খুব ভালো রং দিবা যেন বহুদিন টিকে। রোদ বৃষ্টি ঝড়ে এই অবস্থা না হয়। রেইনবো ওয়েদার কেয়ার আছে না? রেইনবো ওয়েদার কেয়ারে আল্ট্রাভায়োলেট প্রোটেকশন থাকায় রোদ, বৃষ্টি ও তাপে দেয়ালের রং মলিন হয় না, আর বাড়ি থাকে উজ্জ্বল বছরের পর বছর। দেখছেন স্যার, এত বছর পরও রং এখনো চকচকে। হ্যাঁ, তাই তো দেখলাম। ঝড়, বৃষ্টি, ধুলা ডোন্ট কেয়ার, থাকলে রেইনবো ওয়েদার কেয়ার। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। শুধু নারীরাই নয়, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির শিকার হতে হয় পুরুষদেরও। আর শুধু তাই নয়, অভিনেতা অভিনেত্রীদের কারাভানে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগ উঠেছে পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে। মলিউডে যৌন নিপীড়ন ইস্যুতে হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর এমন বিস্ফোরক সব তথ্য বেরিয়ে এসেছে। চলমান মি টু ঝড়ে চরমভাবে বিতর্কিত অভিনেতা অভিনেত্রীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট।
নারী নির্যাতনের বিরুদ্ধে কলকাতার পর এবার সরব কেরালাও। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন নিপীড়নের প্রতিবাদে উত্তাল সৌন্দর্যের লীলাভূমি। শুধু নারীরাই নয়, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যৌন নিগ্রহের শিকার হতে হয় পুরুষ অভিনেতাদেরও। ইন্ডিয়ান রুপি খ্যাত পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এক অভিনেতা। তার দাবি, ছবিতে কাস্ট করার বিনিময়ে হোটেলে ডেকে তাকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলেন রঞ্জিত, বাধ্য করেন বিনা পোশাকে ছবি তুলতে। ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির বিষয়ে হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পর মলিউড পাড়ায় যে #মিটুর ঝড় বইছে তাতেই উঠে আসছে এসব তথ্য। ক্যারাভ্যানে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগও উঠছে প্রযোজক পরিচালকদের বিরুদ্ধে। মিটু ঝড়ে বারবারই সামনে আসছে মলিউড অভিনেতা অভিনেত্রীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট AMM এর নাম। শনিবার এই ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুলেছেন সংগঠনটির সভাপতি মোহনলাল। বলেন, এই কেলেঙ্কারির দায় শুধু AMM এরই নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির। একই সাথে উদ্ভূত সমস্যা সমাধানের ক্ষমতা নেই বলে নিজের অপারগতার কথাও স্বীকার করেন তিনি। সংগঠনটির একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় আগেই পদত্যাগ করেন মোহনলাল। জানিয়েও চলছে তুমুল বিতর্ক। পদত্যাগ করাটা একেবারেই কাপুরুষোচিত একটি আচরণ। সমস্যাটি সমাধানের ন্যূনতম কোনো পদক্ষেপ যদি তারা নিত, তাহলে তা হতো অভূতপূর্ব। সব দায় যেন ভুক্তভোগীদেরই। এদিকে রোববার AMM এর কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। খতিয়ে দেখা হয় সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ক নথিপত্র এবং সদস্য নিবন্ধন। এ নিয়ে সংগঠনটির কার্যালয়ে দ্বিতীয়বারের মতো তল্লাশি চালালো পুলিশ। এক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগে 2017 সালে কেরালা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বে গঠন করা হয়েছিল বিশেষ এক কমিটি। 4.5 বছর আগেই যে কমিটি জমা দিয়েছিল ইন্ডাস্ট্রিটির যৌন নিপীড়ন বিষয়ক প্রতিবেদন। সম্প্রতি যা উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। আর তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে মলিপাড়া। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। এ ছিল যমুনা আই ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।